নিজের ভেজা দুটো টি শার্ট ছাদে টাঙানো রশিতে মেলে দিল জাংকুক। ভেজা চুলে হাত নেড়ে পানি ছেড়ে গিয়ে দাঁড়ালো ছাদের কার্নিশ ঘেঁষে। সদ্য গোসল করা জাংকুককে বেশ স্নিগ্ধ লাগছে, তার লোমহীন ধবধবে ফর্সা বুকটাও আকর্ষণীয়। পাশের বাড়ির ছাদে 14-15 বছর বয়সী এক কিশোরী কাপড় নাড়ার পাশাপাশি লক্ষ্য করছিল জাংকুককে। দুরন্ত জাংকুক টের পেতে উৎফুল্ল হয়ে উঠল, শীষ বাজিয়ে চেষ্টা করলো বাচ্চা মেয়েটির মনোযোগ দৃঢ় করার। কাপড় নাড়ার শেষে সম্পূর্ণ দৃষ্টি মিলে তাকালো মেয়েটি। জাংকুক দুষ্টুমি ভরে হাসলো, ডান চোখ টিপ দিল। লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নিল মেয়েটা, লাজুক হাসি এঁটে রইল ওর ওষ্ঠ জোড়ায়। জাংকুক ভেবেছিল বাচ্চা একটা মেয়ে, এক চোখ টিপ দিলে ভয়ে দৌড়ে পালাবে, কিন্তু না, তাকে অবাক করে দিয়ে মেয়েটি ওনার কোনা কসলাতে শুরু করলো। আর মাঝে মাঝে আর দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো তাকে। ভড়কে গেল জাংকুক, এই মেয়ে তো তার থেকেও এক ধাপে গিয়ে। সে ফ্লার্ট করলো আর মেয়েটা পটে গেল। না, পাশের বাড়ির অল্প বয়সী ললনাদের সঙ্গে ফ্লার্ট করা যাবে না। বলা যায় না কখন বাড়ি এসে বসে থাকে। এক কালনাগিনী নিয়ে তার জীবন ছালাফালা। কালনাগিনীর দল আর ভারী করতে চায় না সে। জাংকুকরা এই বাড়িটি নতুন করেছে, ডুপ্লেক্স। এই বাড়িতে তারা উঠেছে মাসখানেক হলো। এর আগে শহরে তারা ভাড়া বাসায় থাকতো। নিজস্ব এই বাড়িটা তার বাবা মায়ের খুব শখের। সারা জীবন যত রোজগার করেছে তার বেশিরভাগই ঢেলে দিয়েছে এই বাড়িতে। আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে তার বাবা মেয়ের আলাপ থাকলেও তার নেই। তাই পাশের বাড়ির অল্প বয়সী মেয়েটার সাথে আজই প্রথম দেখা। গলা খাকারি দিল জাংকুক, জিজ্ঞেস করলো, এই তোমার নাম কি? মেয়েটা চমকালো, মুখ তুলে একবার তাকিয়ে হাসলো লাজুকতা ভরে। এরপর মাথা নুইয়ে বলল, কিম জিসু। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। বিস্মিত হলো জাংকুকের দৃষ্টি। পরক্ষণে কেসে উঠল সে। মেয়েটার চোখে কিঞ্চিত ব্যাকুলতা। জাংকুক নিজেকে স্বাভাবিক করলো সময় নিয়ে। এরপর বলল, তোমার বড় বোন আছে? মাথা দোলালো জিসু। জাংকুক এবার প্রলম্বিত নিঃশ্বাস ছাড়লো। কুটিল হেসে বলল, তাহলে আমাকে দুলাভাই ডাকবে। আপুর নাম্বার মুখস্থ আছে? জিসুর মুখে মেঘ নেমে এলো। অমাবস্যার রাতে নেই মুখ করে সে বলল, আপুর বয়ফ্রেন্ড আছে। এরপর আর এক মুহূর্ত দাঁড়ালো না জিসু। তীব্র অভিমান নিয়ে ছাদ থেকে চলে গেল সে। এই মেয়ে আবার অভিমানও করতে জানে। মানুষ তো অভিমান করে তার কাছের লোকজনের সাথে। জাংকুক তো তার কাছের কেউ নয়, তবে কেন অভিমান করলো? বর্তমানে অল্প বয়সী মেয়েদের পাকনামি আকাশ ছোঁয়া। এরা মুহূর্তের মধ্যে প্রেমে পড়ে। মুহূর্তের মধ্যে প্রেমে পড়ে যাওয়া পুরুষটিকে নিয়ে স্বপ্ন দেখে। কেউ কেউ আবার সংসারও করে ফেলে। অট্ট হাসিতে ফেটে পড়লো জাংকুক। হাসতে হাসতে পেটে খিল ধরে গেল তার। হাসি থামলো তার গেট বরাবর দৃষ্টি যেতেই। তাদের গেটের সামনে ন্যান্সি দাঁড়িয়ে। তার বেস্ট ফ্রেন্ড ন্যান্সি। কি ব্যাপার? আকস্মিক গম্ভীর হয়ে গেল জাংকুক। বোঝার চেষ্টা করলো ঘটনাটা ঠিক কি। 1 মিনিট পর গেট খোলা হলো। তের হাসি মাখা মুখটা এক পলক দেখলো মাত্র। ন্যান্সি ভেতরে ঢুকলো। গেটে তালা লাগিয়ে ন্যান্সিকে নিয়ে ভেতরে চলে গেল তে। ছাদে ওঠার সময় ও পাশ থেকে খিচুড়ির ঘ্রাণ নাকে এসেছিল তার। জাংকুকদের কাজে মহিলাও খিচুড়ি করেছে। সেই ঘ্রাণ খুব একটা পায়নি। তেও আজ খিচুড়ি করেছে। সেই খিচুড়ি খেতেই কি বান্ধবীকে বাড়িতে ডেকে আনলো? তাহলে সে কেন চুপ করে থাকবে? তারও উচিত বন্ধু বান্ধব ডেকে আনা। তারপর আনন্দ উল্লাস করে খিচুড়ি ভোজন করা হবে। বাবা বাড়ি নেই, ফেরার আশঙ্কাও নেই। এই তো সুযোগ ডেকে জ্বালানোর। আর দেরি করলো না জাংকুক। ছটপট মেসেজ করলো সুগাকে। সুগা তার প্রস্তাব নাকচ করে দিল। সে খেয়ে দিয়ে লম্বা একটা ঘুম দিবে। পুরো সপ্তাহ রাত জেগে পড়াশোনা করে। শুক্রবার দুপুরের পর কয়েক ঘন্টা ঘুমানোর অভ্যেস তার। তাই ঘুমের চেয়েও জাংকুকের এই ফালতু প্রস্তাবকে বেশি গুরুত্ব দিল না। ডেকে জ্বালানো ছাড়া আর কোনো লক্ষ্যই যেন জাংকুকের নেই। নম্র ভদ্র শান্তশিষ্ট মেয়েটাকে অহেতুক অপমান অসম্মান বিরক্ত করাতে কখনোই পক্ষপাতিত্ব করেনি তারা। কতগুলো মাস হয়ে গেল বোঝাচ্ছে জাংকুককে। মাতৃভক্তে এতটাই অন্ধ হয়ে গিয়েছে ছেলেটা যে এর ব্যাপারে ইতিবাচক পরামর্শ দিলে বন্ধুদেরও শত্রু ভেবে বসে থাকে। সুগার থেকে পাত্তা না পেয়ে জেহবকে কল করলো জাংকুক। ব্যাপক পড়ুয়া ছাত্র জেহবও পাত্তা দিতে চাইল না। কায়দা করে জাংকুক ন্যান্সি আসার কথা জানালো। জেহব যে ন্যান্সির প্রেমে হাবুডুবু খাচ্ছে টের পেয়েছে সে। ইদানিং মেসেঞ্জারে ন্যান্সির সঙ্গে বেশ চ্যাটিং করে জেহব। সব খবর আছে জাংকুকের কাছে। তাই ন্যান্সি নামক টোপ ফেললো সে। মুহূর্তে সে টোপ গিলো নিল জেহব। আসছি আমি, সাথে করে আইয়ুকেও নিয়ে আসছি। আইয়ু আসার খবরটা তুই শুধু সুগাকে বলে দে। ওর ঘুম উড়ার পাশাপাশি ফুট করে তোর ভাষায় উপস্থিত হবে। জেহবের বুদ্ধি মানে খাপে খাপ। আজ ওরা এলে রেখে দেবে, রাতেও যেতে দিবে না। জম্পেশ আড্ডার পাশাপাশি তেকেও জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে।
শান্তিপুরে শ্বাস নিল জাঙ্কুক। নিচে নামতে পা বাড়ালো। তৎক্ষণাৎ মাথায় তোয়ালে পেঁচিয়ে বালতি হাতে ছাদে প্রবেশ করলো তে। মুখোমুখি হলো জাঙ্কুকের। সন্তর্পণে পাশ কাটিয়ে চলে গেল ছাদের মাঝ বরাবর। তেজ চলন বলন দেখলে জাঙ্কুকের শরীর জ্বলতে শুরু করে। এই মেয়ে হাবভাব এমন দেখায় যেন সে এই দেশের মিনিস্টার। কাপড়ের পানি ছেড়ে শুকাতে দিল তে। জাঙ্কুক নিচে গেল না, সে বিপরীত পাশে গিয়ে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল তের দিকে। তে ভেবেছিল জাঙ্কুক চলে গিয়েছে, তাই জামার নিচে পরিধেয় ছোট্ট বস্ত্র শুকাতে দিতে উদ্যত হলো। সে মুহূর্তে বেজে উঠল জাঙ্কুকের ফোন। চমকে উঠল তে, ধাতস্থ হয়ে অধবস্ত্রটি লুকিয়ে ফেললো। জাঙ্কুক ফোন রিসিভ করলো, তের থেকে নজর সরালো না। তে কতক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকলো। এরপর কামিজের নিচে আলগোছে অধবস্ত্রটি রেখে কামিজ টান টান করে শুকাতে দিয়ে নিচে চলে গেল। তে চলে যেতেই ভ্রু কুঁচকে দাঁড়িয়ে রইল জাঙ্কুক। ব্যাপারটা কি ঘটলো? ফোনের পাশে লিসা বকবক করেই চলেছে। জাঙ্কুকের সেদিকে হুঁশ নেই। সে মগ্ন তেতে। তে কি লুকালো? অমন দ্বিধান্বিত হয়ে দাঁড়িয়েছিল কেন? এসব প্রশ্নই ঘুরপাক খেতে লাগলো তার মাথায়। একসময় ফোন কেটে দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল। কিঞ্চিত দ্বিধা ঠেকলো দূরত্ব মস্তিষ্ক, তাকে পাত্তা দিল না। চট করে জামা উঁচিয়ে দেখে ফেললো কাঙ্ক্ষিত বস্ত্রটি। নিমিষে শরীর শিরশির করে উঠল তার। হৃৎপিণ্ডের ধরাসজনক একটি শব্দ হলো। কণ্ঠনালী শুকিয়ে নিরস হয়ে গেল। কেঁপে উঠল জামা ধরে রাখ হাতটা। শ্বাস আটকে দাঁড়িয়ে রইল কতক্ষণ। নিজের প্রতি অভিযোগ আসলো একবার। পরক্ষণেই মনটা চনমনে হয়ে উঠল। আশেপাশে চোরা চোখে তাকিয়ে ছাদের দরজার দিকে সচেতনভাবে দৃষ্টি নিক্ষেপ করলো। এরপর তাড়াতাড়ি অধবস্ত্রটি টান দিয়ে ভরে নিল নিজের হাতের মুঠোয়। ছাদের দরজা পর্যন্ত গিয়ে কি যেন ভেবে মুঠো ভরা বস্ত্রটি 3/4 প্যান্টের পকেটে পুরে নিল। দৃষ্টিতে ছলমল করলো দুষ্ট হাসিরা। অধরে ফুটে উঠল বকরা হাসি। আহ তে, দারুণ জব্দ হবে তুমি। মনে মনে কথাটা বলে বুকের ভেতর খেলে গেল পৈশাচিক আনন্দ। বড় আপুকে খুব কষ্ট করে রাজি করিয়েছে ন্যান্সি, যেন তের কাছে কদিন থাকতে দেয়। দুজন মিলে একসঙ্গে পড়াশোনা করবে। তে পড়াশোনায় কত ভালো সেই গল্প শুনেছে ন্যান্সির বড় আপু। সে বরাবর ভালো স্টুডেন্টসদের সমী করে, তাই তের রিকোয়েস্ট ফেলতে পারেনি। তাছাড়া শুনেছে মেয়েটা একা থাকবে। তার বাবা গুরুত্বপূর্ণ কাজে দেশের বাইরে গেছে। মা মরা মেয়ে দেখে বড্ড মায়া হয়েছে তের জন্য। কিম নামজুন তের শ্বশুর, এই কথা ন্যান্সি জানলেও ন্যান্সির বড় বোনকে জানানো হয়নি। তাছাড়া জাঙ্কুক আর তের সম্পর্কের কথা কেউই জানে না, কেবল ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু বান্ধব ছাড়া। তাই খুব একটা সমস্যা হয়নি আপুকে পটাতে। দুই বান্ধবী মিলে দুপুরবেলা আচার দিয়ে পাতলা খিচুড়ি খেলো। এরপর পড়াশোনা নিয়ে কিছুক্ষণ আলোচনা করে পড়তে বসলো যে যার মতো। সময় গড়ালো অনেকক্ষণ। আকাশে ঘুরুম ঘুরুম শব্দে চমকে উঠলোতে। ছুটে চলে গেল ছাদে কাপড় টানতে। ন্যান্সিও বই বন্ধ করে রুম ছেড়ে বেরিয়ে এলো। ঘুরে ঘুরে দেখতে লাগলো জাঙ্কুক ভাইদের বাড়িটা। সদর দরজা দিয়ে ঢুকছিল যে হোক। ন্যান্সি এক পাশ থেকে অপর পাশে যেতে নিতেই নিজ ওড়নায় নিজের পা লেগে পড়ে গেল। স্বাস্থ্য ভালো না দুষ্ণুদুষ মেয়েটা পড়ে গিয়ে আঘাত পেল তীব্রভাবেই। বাড়িতে ঢুকতে না ঢুকতেই অমন দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারল না যে হোক। তাড়াতাড়ি গিয়ে ধরলো মেয়েটাকে। ভারী ঘৃণ নরম শরীরটাকে উঠে বসাতেই বেশ বেগ পেতে হলো। দুই চোখ গলে পানি পড়ছে ন্যান্সির। গোলাপি রাঙা ঠোঁট দই রক্তিম হয়ে উঠেছে। জেহপের পেছনে ছিল আয়ু। আতঙ্কিত হয়ে সেও ছুটে এসে ধরলো ন্যান্সিকে। দুই বন্ধু মিলে উঠালো ওকে। ধীরে সুস্থে নিয়ে বসালো ড্রয়িং রুমের সোফায়। ওপর থেকে জাঙ্কুক কাটতে দুজনেই ছুটে এলো। তে ন্যান্সিকে ধরে আতঙ্কিত কণ্ঠে বলল, কি হয়েছে ন্যান্সি? জব চশমা ঠিক করতে করতে সরে গেল। আয়ু বলল ঘটনাটি। তে বকতে থাকলো ন্যান্সিকে, চশমা ছাড়া বেরিয়েছিস কেন তুই? ইস, কোথায় কোথায় লেগেছে বল আমাকে। জাঙ্কুক বিরক্তিতে কপাল কুঁচকে ফেললো। আসছে ডাক্তার নেই। তে তীক্ষ্ণ চোখে তাকালো। এরপর ন্যান্সিকে বলল, দেখি উঠতে পারবি? রুমে চল, আমি সাহায্য করছি। তে আয়ু দুজন মিলে ধরে ন্যান্সিকে তের রুমে নিয়ে গেল। যে ব্যথাহত দৃষ্টিতে তাকিয়ে রইল ওদের যাওয়ার পানে। জাঙ্কুক তা দৃষ্টিপাত করে নিচু কণ্ঠে বলল, কিরে, চক্কর কবে থেকে চলে? কিসের চক্কর? টুকটাক কথা হয় শুধু, আর কিছু নয়। তাহলে ব্যথা কোথায় পাচ্ছিস? চোখে না বুকে? মানে কি বলছিস? দৃষ্টি লুকানোর চেষ্টা করলো যে হোক। জাঙ্কুক তার চতুর্দিকে ঘুরপাক দিতে দিতে দুষ্ট হেসে বলল, বুকের ব্যথা চোখে ফুটে উঠে বন্ধু, চোখে ফুটে। বিকেল 5:29। ফোনের রিংটনের আওয়াজে ঘুম ছুটে গেল সুগার। স্ক্রিনে আয়ুর নামটুকু দেখেই বুক ধকধক করে উঠল। সেদিন অল্প কথা কাটাকাটি হওয়াতে আয়ু তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল। ও রাগ ভাঙানোর সুযোগ হয়নি আর।
রাগ না ভাঙাতেই মেয়েটা কল করছে। বিশ্বাস করতে পারছিল না সে। মুহূর্তে শ্বাস প্রশ্বাস চঞ্চল হয়ে উঠল। শটান হয়ে বসে প্রিয়তমার ফোন কল রিসিভ করলো। কি রে সুগা, কই তুই, কখন আসবি? ব্যাপারটাকে খেয়ে গেল সুগা। তার কোথাও যাওয়ার কথা ছিল নাকি? কান থেকে ফোন সরিয়ে স্ক্রিনে তাকাতেই দেখলো জেহপের 7টা মেসেজ, 2টো মিসড কল ভাসছে। একটা মেসেজে লেখা, দোস্ত আয়ুরে নিয়ে জাংকুকদের বাড়িতে যাচ্ছি, চট জলদি চলে আয়। মুহূর্তেই শান্ত হয়ে গেল সুগা। ফোন কানে চেপে ধরে ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। রুমের লাইট অন করে শীতল কণ্ঠে বলল, ফোন রাখ, রেডি হব। ও পাশ থেকে দুজন মানুষকে হুররে বলতে শোনা গেল। সুগা বাঁকা হেসে বিছানায় ছুড়ে রাখলো ফোনটা। এরপর তাড়াতাড়ি ঢুকে পড়লো বাথরুমে। তাকে জাংকুকদের বাড়ি যেতে হবে। সুগা আসার পর বাড়িটা বেশ জাঁকজমকপূর্ণ হয়ে গেল। আয়ু জেহব মিলে এতক্ষণ যা যা পরিকল্পনা করেছিল সবটা জানালো সুগাকে। তারা বন্ধুরা মিলে অনেক সময় অনেকভাবে চেষ্টা করছিল জাংকুককে বোঝাতে। তে আর জাংকুকের সম্পর্কে শুরুতে তৈরি হওয়ার দেয়ালটা ভাঙার চেষ্টা করছিল প্রাণপণে। তাদের সে চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে, কারণ জাংকুক একদিকে মা ভক্ত, অপরদিকে অসহ্য রকমের রকচটা, আর তে প্রচন্ড জেদি, তুখট আত্মমর্যাদাপূর্ণ মেয়ে। আয়ু আর জেহপের পরিকল্পনা শুনে সুগা সমর্থন করলো। সুগার সমর্থন পেয়ে খুশিতে গদগদ হয়ে জাংকুককে ডাকলো আয়ু। ব্যালকনিতে দাঁড়িয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল জাংকুক। আয়ু ডাক শুনে ফোন কাটলো। রুমে এসে দেখলো সুগা তার বিছানায় শুয়ে, জেহব ডিভানে বসে ফোন টিপছে। আয়ু তার হাত টেনে বিছানায় বসালো। কাজের বুয়া রান্না ভালো লাগে না, চল রাতে নিজেরা রান্না করি। সুগা খোঁজা দিয়ে বলল, তুই রান্নায় পিএইচডি করলি কবে? জেহব মুচকে আসলো। জাংকুক ঠোঁট টিপে হেসে বলল, ফুড পান্ডায় অর্ডার করে দিই। আয়ু রান্নাবান্না খুব একটা পারে না, যতটুকু পারে নিজের জন্য চলে যায়। তাছাড়া বান্ধবী জেনির জন্য খুব ভালোভাবে রান্নাটা শেখা হচ্ছে না। মেয়েটা এত ভালো রাঁধে। ফার্স্ট ইয়ারে রান্নার লোক এসে রেঁধে দিয়ে যেত, সেকেন্ড ইয়ারে জেনি আর সে মিলে রান্না করে খায়। জাংকুক জানে যে আয়ু রান্নায় পটু না, তাই বাইরে থেকে খাবার আনার প্রস্তাব দিল। আয়ু নাক কুচকে বলল, না না, বাইরের খাবার খাবো না, আমরা সবাই মিলে আজ পিকনিক করব। এ বই, আমি আর সুগার রান্না পারি না, তুই আর জেহব যতটুকু পারিস, এতে পিকনিক হবে না। কেলেঙ্কারি ঘটাবার মতলব করিস না। চট করে জাংকুকের পেটে গুঁতো দিল আয়ু। আরে বেটা, বলতে দে আমায়। আয়ুর মুখভঙ্গি দেখে সুগা মিটিমিটি হাসছে। এই মেয়েটা দারুণ বুদ্ধিমতী। সে জানে পরিকল্পনা অনুযায়ী জাংকুককে ঠিক কনভিন্স করে ফেলবে। আয়ুর কথা শুনে চিৎকার করে উঠল জাংকুক, অসম্ভব, এর কোনো সাহায্যই নিব না আমি। সুগার তড়াক করে উঠে পড়ল। বাল আমার, কথা না শুনে না বুঝে খালি চিল্লাস। জাংকুক, ছেলেদের এত হিংসামি মানায় না। আন্টি তো এখানে নেই যে আজকে থেকে নিয়ে পিকনিক করলে বাড়িতে যুদ্ধ লেগে যাবে। তাছাড়া আমরা তো আর এমনি এমনি ওকে পিকনিকে নিব না। মেয়েটা কি ভালো রান্না করে। ইস, ওই যে একবার ওর হাতে রান্না খেলাম, স্বাদটা এখনো জিভে লেগে আছে। জাংকুক চুপ মেরে গেল। মনে করলো সেদিনের কথা। আহা, বুকটায় শীতল হাওয়া বয়ে গেল। জিভে টনটন করে উঠল তের হাতে রান্না করা খাবারগুলোর স্বাদ। তার ভিতরের গোপন লোভটা চড়াও হলো। মাঝে মাঝেই তের হাতের রান্না খেতে লোভ জাগে তার। কত কষ্টই না হয় সে লোভ সংবরণ করতে। 3টা গার্লফ্রেন্ড বানিয়েছে, কপাল মন্দ একজনও রান্না করতে পারে না। 3 ললনার কথা মনে করে কপাল কুঁচকে গেল জাংকুকের। আয়ুর বাহুতে ধাক্কা দিল। রে, কিছু তো বল। আমি কি বলবো, যেই না দেয় আমাকে মেয়ে, দেখ গিয়ে হাতে পায়ে ধরে রাজি করাতে পারিস কিনা। জাংকুকের এহেন কথায় পিছল হাসলো সুগা। জাংকুকের কাঁধে চাপড় দিয়ে বলল, তার মানে তুই রাজি? জাংকুক টু শব্দটিও করলো না। নীরবতা সম্মতির লক্ষণ বুঝে নিয়ে আয়ু চলে গেল তের কাছে। তার দৃঢ় বিশ্বাস তে কথা রাখবে, অবাধ্যতা করবে না। মেয়েটা খুবই সুশীল, জানে সে। জাংকুকের কথাই ঠিক হলো, তে রাজি হলো না। জাংকুকের প্রতি অভাবনীয় তিক্ততা জমেছে তের মধ্যে, যে তিক্ততা রাজি হতে দিল না তাকে। আয়ু অনেক বুঝালো, তে তুমি জাংকুককে প্রায়োরিটি দিচ্ছ কেন? তুমি ভাবো না আমরা তোমার অতিথি? বিষণ্ণ চোখে তাকালো। এটা তো সত্যি নয়। এটাই সত্যিতে আমরা তোমার কলেজের বড় ভাই বোন। তোমার কাছে এসেছি, এবার তুমি কিভাবে আপ্যায়ন করবে সেটা তুমি বুঝে নাও। কি ন্যান্সি, ঠিক তো? তের পাশে শান্ত মুখে বসা ন্যান্সি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তে দীর্ঘশ্বাস ফেলে বলল, রোজ রোজ এত ঝগড়া ভালো লাগে না আপু। জাংকুক আমাকে সহ্য করতে পারে না, দেখলেই যা তা মন্তব্য করে। তাছাড়া আমার ওর মুখ দেখতে মন চায় না, ভালো লাগে না ওর আশেপাশে থাকতে। অপছন্দের মানুষটি ত্রিসীমানা যেতেও আমি পছন্দ করি না।
এই বাড়িতে শুধুমাত্র রয়েছে আঙ্কেলের জন্য। আমি সব জানি বোন, একটা দিনই তো, মনে করো না আজ জঙ্কুক এই বাড়িতে নেই, শুধু তুমি আর আমরা। তোমার কি মন চায় না একদিন আনন্দে কাটাতে, বন্ধুদের সঙ্গে কিছু মুহূর্ত কাটাতে, বুকের ভেতর জমানো কষ্টগুলো থেকে কিছু সময় দূরে থাকতে? আয়ুর কথা শুনে তের চোখ দুটো টলমল করছিল। খেয়াল করে তেকে জড়িয়ে ধরলো আয়ু, মাথায় হাত বুলিয়ে বলল, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের চোখের ভাষা বোঝা খুব কঠিন কিছু নয় তে। তুমি আমাকে, সুগাকে, জিহুবকে বন্ধু ভাবতে পারো, আমরা সবাই তোমার পাশে আছি। আয়ুর স্নেহময় সান্নিধ্যে গলে গেল তে, কেঁদে ফেললো আচমকা। কতদিন এভাবে কেউ আদর করে না, ভরসা দেয় না, মমতা ভরে বুকে আগলে নেয় না কেউ। আয়ু টের পেল ওর অনুভূতি, তাই আরো গভীরভাবে বুকে জড়িয়ে নিল মেয়েটাকে, আদর করলো নিখুঁতভাবে। অনুভব করলো মেয়েটা খুব ভালোবাসার কাঙ্গাল। ইস, জাঙ্কুকটা কেন যে বেঁকে গেল, কেন যে আপন করে নিল না মেয়েটাকে। শুধুমাত্র মায়ের বশ্যতা মেনে নিয়ে একজন পুরুষ এতটা নির্দয়ী হতে পারে কিভাবে? ফুলের মতো মেয়েটাকে এত কষ্ট কিভাবে দিতে পারে ও? বুক ভার হয়ে উঠলো আয়ুরও। তার মনে হলো এর জন্য সবচেয়ে বেশি দায়ী জাঙ্কুকের বয়স। মানসিকভাবে পরিণত থাকলে নিশ্চয় জাঙ্কুক এমনটা করতো না। বড্ড আফসোস হতে লাগলো তার। মেয়েরা 21-22 বছর বয়সে যতটা পরিণত হয়, ছেলেরা যদি হতে পারত। রান্নার তোড়জোড় শুরু হলো। জাঙ্কুক বিশ্বাসই করতে পারছে না তে রাজি হয়েছে। আয়ুর দিকে ক্ষণে ক্ষণে অবিশ্বাস্য দৃষ্টি নিক্ষেপ করছে সে। আয়ু বেশ ভাব নিয়ে ভ্রু নাচাচ্ছে, ইশারায় বলছে এই আয়ুর পক্ষে সব সম্ভব। রান্নায় তেকে সহায়তা করছে আয়ু আর ন্যান্সি দুজনে। ছেলেরা কিছু করবে না, এটা কি হয় নাকি? আশেপাশে জাঙ্কুক নেই, সে দাম্ব দেখে রুমের ভিতরে বসে আছে। সুগা আর জেহব আশেপাশে আছে। ন্যান্সির সঙ্গে দৃষ্টিতে দৃষ্টিতে খেলা চলছিল জেহবের। টের পেল আয়ু, ঠোঁট টিপে হেসে হাঁক ছেড়ে ডাকলো জেহবকে, এই জেহব, এদিকে আয় তো। আমরা শুধু পরিশ্রম করব, তোরা কাণ্ডে পিণ্ডে গিলবি, তা তো হয় না। জেহবের জন্য সুবিধা হলো, সে চঞ্চল চিত্তে ড্রয়িং রুম থেকে চলে এলো কিচেনে। আয়ু ন্যান্সিকে উদ্দেশ্য করে বলল, ন্যান্সি তুমি গাজর কাটো আর জেহবকে শসা কাটতে দাও। আয়ুর মুখে দুষ্টুমি উপচে পড়ছে। জেহব বুঝতে পারলো তার বান্ধবীটি বুঝে ফেলেছে। তাদের ভদ্রবেশে ইটিস পিটিস। কিঞ্চিত লজ্জা পেল সে, নাকের ডগা ফুলে উঠল। সরলা ন্যান্সির দিকে তাকালো করুণ চোখে। আয়ু দুষ্টুমি বুঝতে পারেনি ন্যান্সি, তাই সে একটি বাটিতে শসা আর ছুরি এগিয়ে দিল। জেহব বাঁ হাতের চশমা ঠিক করতে করতে বাটি নিয়ে ক্যাবিনেটের সামনে দাঁড়ালো। পাশ থেকে আয়ু ফিসফিস করে জিজ্ঞেস করলো, পানি খাবি? ঢুক গেল জেহব, ভীষণ নার্ভাস লাগছে তার, ফলে গলাও শুকিয়ে গেছে। আয়ু কি এটাও টের পেয়ে গেল নাকি? কয়েক পল পর আবারও শুনতে পেল আয়ুর ফিসফিস, বুক কাঁপছে, শক্ত করে জড়িয়ে ধরতে কাউকে ডাকবো? কাকে ডাকি বলতো? এই ন্যান্সি বেশ নাদুস নাদুস, জড়িয়ে ধরলে বেশ আরাম পাবে, ওকে বলবো? কেঁপে উঠল জেহব। আয়ুর মুখে এসব কি কথাবার্তা? অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো সে। আয়ু ঠোঁট টিপে হেসে গাল টেনে দিল তার। এরপর মাথার চুল এলোমেলো করে দিয়ে বেশ উঁচু গলায় বলল, ডুবে ডুবে জল খেলে একটু অসভ্য তো হবই বন্ধু। চমকে উঠল ন্যান্সি, মাথা নুইয়ে গাজর কাটায় মন দিল সে। চুলের আঁচ কমিয়ে ন্যান্সির দিকে তাকালোতে মুচকি হাসলো বান্ধবীর লাজুক মুখখানি দেখে। নতুন নতুন প্রেমে পড়লে মেয়েরা কি ভয়ানক লজ্জাপতিই না হয়ে যায়। ছোট্ট করে নিঃশ্বাস ছাড়লো সে। ন্যান্সিকে স্বাভাবিক করতে বলল, তোর তো গরুর মাংস অ্যালার্জি, তোর জন্য মুরগির মাংস ভাজা করব, চলবে? ন্যান্সি মাথা দুলালো, চলবে তার। সুগা রান্নাঘরের দরজায় দাঁড়িয়েছে অনেকক্ষণ। জেহবের সঙ্গে আয়ুকে ফিসফিস করতে দেখে ঠাই রয়েছে সে। আয়ু যখন বলল, ডুবে ডুবে জল খেলে তো একটু অসভ্য হবই বন্ধু, শুনতে পেয়েছে সে। তা শুনে ভ্রুজোড়া কুচকে গেছে তার। এই মেয়ে সবার সমস্যা বুঝে, কে গোপনে কষ্ট পেল, কে কাকে গোপনে ভালোবাসলো, কে ডুবে ডুবে জল খেলো, সব জানে, সব বুঝে, শুধু তার বেলায় অবলা, অজ্ঞ। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো সুগা। আয়ু কাজের ফাঁকে তাকে দেখতে পেয়ে চাচালো, কি রে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? হাতে হাতে কিছু তো করতে পারিস। আরেক নবাবজাদা কই? ওকে কি কান ধরে নিয়ে আসতে হবে? সুগা জবাব দিল না, নিজের মতো রান্নাঘরে ঢুকলো। ফ্রিজ খুলে ফলমূল থেকে একটা কমলা নিল। এরপর কমলার খোসা ছাড়াতে ছাড়াতে আয়ুর পাশে খুব কাছাকাছি দাঁড়ালো। দৃষ্টি কমলার দিকে রেখে ভাবুক স্বরে বলল, যেহব ডুবে ডুবে জল খায় সেটা বুঝিস, আর কেউ যে প্রকাশ্যে জল খাচ্ছে ওটা বুঝিস না? প্লেট গোছানোর পাশাপাশি আনমনে উত্তর দিলে আয়ু, যেটা প্রকাশিত সেটা আলাদা করে বোঝার কিছু নেই। বিস্মিত হলো সুগা। তার মানে তুই বুঝো না বোঝার ভান করিস? ধরে নে তাই। কারণ কি? আমরা সেম এজের আর আমরা খুব ভালো বন্ধু।
স্তম্ভিত হয়ে গেল সুগা। তার মানে আয়ু আগে থেকে টের পেয়েছে সে তার প্রতি আলাদা কিছু অনুভব করে। আয়ুর ক্ষেত্রে টের পাওয়া অস্বাভাবিক কিছু না, বরং স্বাভাবিকই। নির্বাক হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সুগা।